হ্যালো গাইজ, হোয়াটস আপ গুড পিপল, ইটস মি অন দ্য বাংলা ব্লগার। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে ভাই আমরা কাস্টমের বাইক বা অকশনের বাইক যদি আমরা বাইকের রেজিস্ট্রেশন করতে চাই, সাধারণত কাস্টমের বাইক বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ রেজিস্ট্রেশন করে না, কারণ এই রেজিস্ট্রেশন করাটা অনেক ঝামেলা। সাধারণত 21টা পেপার যদি আপনার না থাকে তাহলে আপনি ডিজিটাল নাম্বার প্লেট পাবেন না কাস্টম বাইকগুলোর ক্ষেত্রে। তো আজকে আমি টোটাল আলোচনা করব আপনার কি কি কাগজ লাগবে এবং কিভাবে আপনি ডিজিটাল নাম্বার প্লেট এবং সব কিছু পাবেন, আপনার নামে মালিকানা পাবেন কাস্টম বা অকশন থেকে বাইক কেনার ক্ষেত্রে। তো ফার্স্টেই যদি বলতে থাকি, তাহলে কাস্টম বা অকশনের বাইক যদি আপনি কিনে থাকেন, ধরেন আপনি কাস্টম বা অকশনের বাইক কিনলেন, কেনার পরে কাস্টমের ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু অকশনের ক্ষেত্রে একটা শর্ত আছে। যদি আপনি অকশনের বাইক রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার ফার্স্টে দেখতে হবে যে আপনি যে অকশনে বাইকটা কিনতে চাচ্ছেন সেই বাইকটা কি জন্য অকশনে বিক্রি করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাই সিসির যে বাইকগুলো আছে বা যে বাইকগুলোর অবস্থা খুব খারাপ সেগুলো স্ক্র্যাপ হিসাবে বিক্রি হয় বা পার্টস হিসাবে বিক্রি হয়। তো আপনার যে বাইকগুলো চালানোর হিসাবে বিক্রি হবে অকশন থেকে, সেই বাইকগুলোই রেজিস্ট্রেশন হবে। যেই বাইকগুলো আপনার স্ক্র্যাপ হিসাবে বা পার্টস হিসাবে বিক্রি হওয়ার জন্য আনছে অকশন থেকে, সেই বাইকগুলো আপনি কখনোই রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আসুন আমরা একে একে জেনে নিই কোন কোন কাগজ যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সেটার ডিজিটাল নাম্বার প্লেট করতে পারবেন। তো আমি এখন একে একে করে 21টা কাগজই বোঝাবো, ভিডিওটা লম্বা হবে, যদি আপনারা আগ্রহী হন শুনবেন, না হলে স্কিপ করতে পারবেন। এবং আমি আমার ডিটেলসে প্রত্যেকটা কাগজের নাম লিখে দিচ্ছি যে কোন কোন কাগজগুলো লাগবে, কিন্তু আমি প্রত্যেকটা কাগজের নাম বলবো এবং কাগজটা কিসের আপনাদের বুঝায় বলবো। আমি চাই যে এই ভিডিওটা দেখার পর যাতে আপনাদের আর নতুন করে কিছু না খোঁজা লাগে, এই ভিডিওটা দেখে আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন। তো আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথম যে কাগজটা লাগবে, আপনার পেপার কাটিং লাগবে। কাস্টম বা অকশনের যখন বিজ্ঞপ্তি ছাড়ে যে বিক্রি হবে তখন একটা পেপার কাটিং দরকার হয়, মানে দেয়া হয় পেপারে, সেই বিজ্ঞপ্তির পেপার কাটিংটা আপনার লাগবে রেজিস্ট্রেশন করার জন্য। তারপরে আপনার কি লাগবে দ্বিতীয়ত, সেটা হচ্ছে সিএস কপি, মানে এটার বিবরণী, আপনার যে কি কিনতেছেন সেগুলোর বিবরণী একটা পত্র আছে, সিএস কপি বললে ওরা দিয়ে দিবে। যখন আপনারা নিলাম কোনো কিছু কেনেন তখন এই 21টা কাগজে আপনার নিতে হবে, ওরা হয়তো বা দিবে না, কিন্তু আপনার বের করে নিতে হবে সিএস কপি কাগজটার নাম। এটা হচ্ছে বিবরণীমূলক একটা কাগজ। তারপরে যে কাগজটা আমার আসতেছে সেটা হচ্ছে সর্বোচ্চ দরপত্র গ্রহণ, মানে কি আপনি যে নিলামে জিনিসটা কিনলেন, আপনি যে সর্বোচ্চ দামে কিনছেন সেটার একটা প্রমাণ, সর্বোচ্চ দরপত্র গ্রহণ একটা কাগজ, সেই কাগজটা লাগবে। তারপর হচ্ছে বিক্রয় আদেশ লাগবে আপনার। এই কাগজ, এই যে এই বাইকগুলো যে আপনি কিনতেছেন, একটা বাইক তো না, অনেকগুলো বাইক যে কিনতেছে, যে মানুষটা কিনতেছে তার সেই বিক্রয়ের যে আদেশ কোর্ট থেকে বা ম্যাজিস্ট্রেট থেকে যেভাবে যে আদেশ, সেই আদেশের ফটোকপিটা আপনার লাগবে। এই সবগুলো কাগজ রিয়েল পাবেন না, সেগুলোর ফটোকপি আপনাকে দিবে। বিআরটিএ কর্তৃক সিসি নির্ধারণ কাগজ, মানে কি যেই বাইকটা আপনি কিনতেছেন সেটা বিআরটিএর যে সিসি নির্ধারিত আছে তার ভিতর আছে কিনা সেটার একটা প্রমাণ রসিদ। তারপরে আপনার 6 নম্বর যে কাগজ আসতেছে সেটা হচ্ছে টাকা জমার মন্তব্য সমূহ, টাকা জমার রসিদ সমূহ, মানে আপনি যে টাকা জমা দিতেছেন সব জায়গায়, অনেক জায়গায় টাকা জমা দিতে লাগবে, সেই টাকা জমার প্রমাণগুলো আপনার রাখতে হবে। তারপরে যে কাগজটা আপনাদের লাগবে সেটা হচ্ছে কাস্টম অফিসারের মন্তব্য, মানে কাস্টম অফিসারের একটা মন্তব্য নিতে হবে যে এইটা বিক্রি হয়েছে, এই টাইপের কিছু। 8 নম্বরে আপনার লাগবে কাস্টম অফিসারের ছাড়পত্র, মানে কাস্টম অফিসার যে ছাড়পত্র দিবে আপনাকে যে জিনিসটা বিক্রি হয়ে গেছে। তারপর হচ্ছে 9 নম্বরে লাগবে কাস্টমের যে ডেলিভারি রসিদ, অর্ডার, মানে আপনাদেরকে যে ডেলিভারি করবে সেটার একটা অর্ডার লাগবে। আপনার লাগবে কাস্টমের ডেলিভারি মেমো, যেই মেমোটা দ্বারা আপনি ডেলিভারি নেবেন। তারপরে 11 নম্বরে লাগবে কাস্টম ডেলিভারি ইনভয়েস, মানে একটা ইনভয়েসের মধ্যে কাস্টম যে আপনাকে ডেলিভারি দিতেছে সেই কাগজটা আপনার লাগবে। তারপরে লাগবে নিলামে ক্রেতার অঙ্গীকারনামা, আপনার একটা অঙ্গীকারনামা লাগবে যেখানে আপনার লেখা থাকবে যে আপনি নিলামের বাইকটা কিনতেছেন সেইটা আর কি। তারপরে আপনার বিক্রেতার 150 টাকার এফিডেভিট লাগবে, এবং তারপরে ক্রেতার 150 টাকার এফিডেভিট লাগবে, যেটা আপনার ম্যানেজ করার কোনো বিষয় না, ওখানে এই লোক আছে এগুলো করে দিবে, খালি আপনার জানতে হবে যে আপনার কোন কোন কাগজগুলো লাগবে। তারপর আপনার যে কাগজটা লাগবে সেটা হচ্ছে টিও ও টিটিও বিক্রয় রসিদ, এবং আপনার যে ক্রেতা যে কিনবে কাগজটা সেটার সার্টিফিকেট, মানে টিন সার্টিফিকেট। আপনার কোনো কিছু কেনার আগে আপনার টিন সার্টিফিকেট লাগে, তো আপনি যেহেতু নিলামে জিনিসটা কিনতেছেন আপনার টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে। তারপরে যে কাজগুলো সেটা কাস্টম অফিসে সেগুলো বিআরটিএতে শুরু হবে, যেহেতু আপনি বিআরটিএতে রেজিস্ট্রেশন করবেন সেহেতু আপনার লাগবে হচ্ছে সেই গাড়িটাকে পরিদর্শন করতে হবে। আপনি যে কাস্টম থেকে কিনলেন সেইটা একটা বিআরটিএর অফিসার পরিদর্শন করবে, যে পরিদর্শকের স্বাক্ষর সহ একটা কাগজ লাগবে যেখানে বোঝা যাবে যে এটা রেজিস্ট্রেশন করার যোগ্য। দেখা যাচ্ছে অনেক সময় বাঙালি গাড়ি, সেটা আবার কিভাবে রেজিস্ট্রেশন করবে, তো বাইকটা চলতে পারবে এমন একটা অবস্থা আছে কিনা, সেই জন্য আপনার একটা পরিদর্শন, যারা মালিকানা ট্রান্সফার করে তখন একটা চেক করে, ওই চেকের কথা এখানে বলা হয়েছে। তারপর আপনার সবসময় আমরা জানি বাইক রেজিস্ট্রেশন করার সময়
এইচ ফর্ম পূরণ করতে হয়, আপনার এইচ ফর্ম পূরণ করতে হবে সেম ওয়েতে। তারপরে বিআরটি এর একটা কাগজ লাগবে, এই কাগজটা নিয়ে একটু হার্ড, সেটা হচ্ছে পরিচালক ইঞ্জিনিয়ার যিনি থাকবে তার একটা সার্টিফিকেট লাগবে, যে এই বাইকটা হবে তার অনুমোদন আর কি লাগবে। তো এটা আপনারা পেয়ে যাবেন, ওখানে অনেক লোক আছে এই সব কাজ করাই দিবে। এবং লাস্ট আপনার 21 নম্বরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে যত জায়গায় আপনি টাকা দিচ্ছেন এগুলোর জন্য, যত টাকা দিচ্ছেন সেগুলো সব রসিদের ফটোকপি। আপনার যে কয়টা কাগজ আছে সবগুলা কাগজ যদি থাকে তাহলে আপনার অকশনের গাড়ি রেজিস্ট্রেশন হবে, তাছাড়া আপনার অকশনের গাড়ি রেজিস্ট্রেশন হবে না। এই জন্য আমি সবসময় বলে থাকি অকশন বা কাস্টমসের গাড়ি যখন আপনি কিনবেন তখন অনেক ঝামেলা হয়, এই ঝামেলা অনেক সময় অনেক কাগজ পাওয়া যায় না, এই জন্য রেজিস্ট্রেশন হয় না। আর রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো খুবই টাফ। সো আপনারা অনেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। আপনারা যদি কাস্টম বা নিলামের বাইক কিনতেই চান তাহলে যার থেকে কিনবেন সেইখান থেকে এই 21 টাকা যদি সে দিতে পারে তাহলেই কিনবেন, না হলে কিনবেন না। এবং দরকার হলে আপনি কেনার সময় বলবেন যে রেজিস্ট্রেশন করে দেয়, আর যদি রেজিস্ট্রেশন নিজে করতে চান তাহলেও করতে পারবেন। আপনি ইজিলি এই কাগজগুলো জোগাড় করে বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে ওয়েটা আছে সেটাতে কি হয়, সাধারণত অকশনের বাইক একদম নতুন হয় না, একটা বাইক সাধারণত 5 বছর ওরা রেখে দেয় তারপরেই অকশনে দেয়। তো সেই পুরান গাড়িটা রেজিস্ট্রেশন করে সেটা ঠিক করতে যে টাকা লেগে যাবে সেই টাকা দিয়ে আপনি এখন নতুন একটা ভালো বাইক পেয়ে যাবেন। তো এই ওয়েতে না যাওয়াই ভালো। তারপরেও যদি কেউ অকশনের বাইক নিজের নামে ডিজিটাল রেজিস্ট্রেশন করে চালাতে চান তাহলে এই 21টা কাগজ, আমি 21টা কাগজের কথা বলছি, এই 21টা কাগজ যদি আপনাদের থাকে তাহলে করতে থাক। এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো জিনিস বুঝতে না পারেন তাহলে আমাকে মেসেজ করবেন বা আমার কে কমেন্ট করবেন। কমেন্ট করার আগে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি যে 21টা কাগজ সেটার কথা লিখে দিব, সেইটা দেখে এরপরে না বুঝলে আমার কাছে মেসেজ করবেন, তার আগে না। আর এই কাজটা আমি নিজে করাই না, এটা আমি জাস্ট তথ্যটা নিছি ওদের কাছ থেকে যে কি কি কাগজ থাকলে বিআরটিতে রেজিস্ট্রেশন করা যায়। তো এটা আমার সামনাসামনি এক্সপিরিয়েন্স নেই, আমার কাছে ওই 21টা কাগজ জোগাড় করাচ্ছে নিউ বাইক নেওয়াটা বেশি ইজি মনে হয়। তো আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 21টা কাগজ যদি না থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর এই 21টা কাগজ জমা দেওয়ার পর বিআরটি অটোমেটিক নতুন বাইক যেভাবে রেজিস্ট্রেশন করে আপনাদেরটা রেজিস্ট্রেশন করে দেবে। তো আর কোনো ঝামেলাই রইল না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর এই ভিডিওটা অনেকের উপকারে দিবে। তো আপনারা শেয়ারও করতে পারেন, আপনাদের কাজে লাগবে। আর আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমাকে দোয়া করবেন। আর কি বলবো, আর ভিডিও কোয়ালিটির ব্যাপারে, অডিও কোয়ালিটির ব্যাপারে কমেন্টে বলবেন আগের চেয়ে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আর যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই নিয়ে আজকে